সত্যবিলোপ নীতি সম্পর্কে একটি টিকা লেখো। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকের মধ্যে ডালহৌসির সমতুল্য আর কেউই ছিলেন না। পূর্ববর্তী শাসকেরা সম্ভব হলে রাজ্য দখল বা যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করলেও ডালহৌসি সর্বদাই যুদ্ধের সুযোগ খুঁজতেন। ডালহৌসির রাজ্য গ্রাস নীতির পিছনে রাজনৈতিক একাধিপত্য স্থাপনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক চিন্তাভাবনাও কাজ করছিল। সেই সময় দেশীয় রাজ্যগুলিতে ইংল্যান্ডজাত পণ্যদ্রব্যের ব্যবসা খুব ভালো ছিল না। এর প্রধান কারণ ছিল বিদেশি জিনিসপত্র গ্রহণে দেশীয় রাজ্যগুলির বিভিন্ন বিধিনিষেধ ছিল। তাই ডালহৌসি অধিক সংখ্যক দেশীয় রাজ্যকে ইংরেজ প্রত্যক্ষ শাসনাধীনে স্থাপন করে ওইসব অঞ্চলে ইংল্যান্ডজাত পণ্যের বাজার সৃষ্টি করতে চেয়েছিলেন। এক্ষেত্রে তিনি তিনটি মূল নীতির উপর নির্ভর করেছিলেন। 1. যুদ্ধ দ্বারা রাজ্য জয়, 2. কুশাসনের অজুহাতে রাজ্য দখল এবং 3. আমাদের আলোচ্য সত্যবিলোপ নীতির ব্যাপক প্রয়োগ। লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদের তৃতীয় ও সবথেকে আলোচিত পন্থা বা পদ্ধতি ছিল এই সত্যবিলোপ নীতির প্রয়োগ। এই নীতির প্রয়োগ দ্বারা তিনি বহু রাজ্যকে কোম্পানির সাম্রাজ্যভুক্ত করেন বা গ্রাস করেন। হিন্দু উত্তরাধিকার প্রথা অনুযায়ী কোনো ব্যক্তির পুত্র সন্তান না থাকলে তিনি উত্তরাধিকারী হিসাবে দত্তকপুত্র গ্রহণ করতে পারতেন। এই দত্তকপুত্র ওই ব্যক্তির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির ন্যায্য মালিকানা লাভ করার অধিকারী হতো। সত্যবিলোপ নীতির দ্বারা বলা হয় যে ইংরেজ অধীন বা কোম্পানির অনুগ্রহে পুষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজা যদি প্রত্যক্ষ উত্তরাধিকারী বিহীন হন তাহলে ওই রাজ্যগুলির সরাসরি কোম্পানির শাসনাধীনে চলে আসবে। ওইসব অপুত্রক রাজা দত্তকপুত্র গ্রহণ করলে তা স্বীকার করা হবে না বা স্বীকৃত হবে না। ইতিপূর্বে কোম্পানির অনুমতি সাপেক্ষে দত্তক গ্রহণ করা চলত, কিন্তু ডালহৌসি কঠোরভাবে প্রাক্তন ব্যবস্থা রদ করে দেয় বা পূর্ব ব্যবস্থা রদ করে দেন। প্রসঙ্গত উল্লেখ্য যে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির উদ্ভাবক ছিলেন না। 1834 খ্রিস্টাব্দে ডাইরেক্টর সভা দত্তক প্রথা নিয়ন্ত্রণের কথা বলেছিল। 1851 খ্রিস্টাব্দে আবার নির্দেশ আসে যে সঙ্গত এবং সম্মানজনকভাবে সম্ভব হলে নতুন রাজ্য কোম্পানির অধিকারভুক্ত করা যাবে। তাই বলা যেতে পারে যে লর্ড ডালহৌসি পূর্ব উদ্ভাবিত সত্যবিলোপ প্রথাকে ব্যাপকভাবে এবং প্রত্যক্ষভাবে প্রয়োগ করেছিলেন। এই নীতি অনুসারে তিনি সাঁতারা, এখানে স্পেলিং একটু মিস্টেক রয়েছে, সাঁতারা যেটা কিনা 1848 সালে, জয়তপুর, সম্বলপুর, বাঘাট, ভগত 1850 সালে, উদয়পুর 1852 খ্রিস্টাব্দে, করৌলি, ঝাঁসি ও নাগপুর 1854 খ্রিস্টাব্দে প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। এই নীতি প্রয়োগ করে তিনি কয়েকজন রাজার পদমর্যাদা ও ভাতা বাতিল করে দেন। মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যু হলে 1853 খ্রিস্টাব্দে তিনি তার দত্তকপুত্র নানা সাহেবের বৃত্তি ও পেশোয়া উপাধি বিলুপ্ত করেন। কর্ণাটক 1853 ও তাঞ্জোরের 1855 ক্ষেত্রে তিনি একই নীতি বা অনুরূপ নীতি গ্রহণ করেছিলেন। দেখে নেব আজকের প্রশ্নের শেষ পারা। এই নীতি প্রয়োগের ক্ষেত্রে ব্রিটিশের দ্বারা সৃষ্ট রাজ্য বা ব্রিটিশ আশ্রিত করদ রাজ্য মধ্যে যে পার্থক্য করা হয়েছিল বাস্তবে তা কিন্তু মানা হয়নি। হিন্দুদের ঐতিহ্য এবং প্রথাকে, যেটা কিনা দত্তকপুত্র নেওয়ার যে প্রথা, সেই প্রথায় আঘাত করা হয়েছিল। রাজারা পুত্র সন্তান না থাকার জন্য সাঁতারা, নাগপুর রাজ্য দুটিকে দখল করে নিয়েছিলেন। কুশাসনের অজুহাতে অযোধ্যা দখল করে নিয়েছিল। তাতে করে মুসলিম সমাজকে এই নীতি ক্ষুব্ধ করে তুলেছিল। মূলত এই হিন্দুদের ঐতিহ্য এবং মুসলিমদের ক্ষুব্ধ করার ফলে তা সেই ক্ষোভের রেশ কিন্তু 1857 সালের মহাবিদ্যে আমরা লক্ষ্য করেছিলাম। তাই ডালহৌসির এই সাম্রাজ্যবাদী নীতি অনেকাংশে দায়ী ছিল 1857 সালের মহাবিদ্যে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, প্রশ্নের উত্তর। আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো।